আজকের ভিডিওটা তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ শুধু তাদের জন্য নয়, তোমরা যারা ইন ফিউচার পরীক্ষা দিবা অর্থাৎ যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য পুরো ভিডিওটা দেখো। আই হোপ তুমি সঠিক গাইডলাইনটাই পাবা। আমরা যখন অ্যাডমিশন টাইম পার করি তখন আমরা কিছু বিষয় রিয়েলাইজ করি যে আমি যদি আগে থেকে এটা জানতাম, আমি যদি একটু সতর্ক থাকতাম তাহলে হয়তোবা ফার্স্ট টাইমে চান্স পেয়ে যেতাম। আজকে মূলত 3টা ধাপে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা একটু দিই। আমি কাকলি খানম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তোমরা যারা অ্যাডমিশন কার্নেল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সংযুক্ত আছো তারা ইতোমধ্যে জানো আমি মেইনলি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এলএলবি অনার্স করার সুযোগ পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে। ক্ষুদ্র জীবনে তেমন কোনো অর্জন নেই, তারপরেও আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া। যে পথে আসি সে পথ ধরেই যেন আগামীতে দেশ ও দশের কল্যাণে নিজেকে নিযুক্ত করতে পারি। সবাই দোয়া করবেন। আচ্ছা, মেইন টপিকে আসি। 3টা ধাপের কথা বললাম। প্রথমত আলোচনা করব ফার্স্ট টাইমের কী কী ল্যাকিংস ছিল বা ভুলগুলো কী কী ছিল, সেকেন্ড টাইমের প্রিপারেশনটা কেমন ছিল বা আমি কী কী অ্যাভয়েড করছিলাম, আর থার্ডে এমন কিছু বিষয়ের কথা বলবো তুমি যদি নিজেকে পাবলিকিয়ান হিসেবে প্রমাণ করতে চাও তাহলে তোমাকে এই কথাগুলো মানতেই হবে বা তোমার জন্য মানা ফরজ। প্রথমে আসি, আমাদের যখন পরীক্ষা হয় তখন 3 থেকে 4 মাস আমরা সময় পাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য। ফার্স্ট অফ অল তো ঢাকা বিইউপি পরীক্ষা হয়। আমি বিইউপিতে ফর্ম তুলছিলাম না, আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিছিলাম। ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, আমি একদম ফার্স্ট থেকে অর্থাৎ আমার স্কুল লাইফ থেকে আমার ঢাকা ইউনিভার্সিটির প্রতি প্যাশন ছিল। আই থিঙ্ক সবারই এটা থাকে। আমার মামা নূর মোহাম্মদ শিবলি, উনি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগে আছে। সো আমি, আমার মামারা আছে, মামারা বারবার বলতো যে দেখ তোর মামা আছে এইখানে ভর্তি আছে, তাহলে তোরও পাইতে হবে। মানে সেইভাবে আর কি আমার একটা প্যাশন কাজ করতো যে না আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, একটা মোটিভ কাজ করতো। দেন আমার কলেজের শিক্ষিকা, কলেজের ম্যাডাম মাহফুজ আমিনা দিলু ম্যাম ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে ঢাকা ইউনিভার্সিটির, ওইটা দেখেও আমি খুব উৎসাহ পাইতাম। তারপরে আমাদের কলেজের অধিকাংশই স্যাররা ঢাকা ইউনিভার্সিটির, আমার খুব ভালো লাগতো। ঢাকা ইউনিভার্সিটির প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। সো আমি কি করলাম, আমি কলেজ লাইফ থেকেই প্রশ্ন ব্যাংক কিনলাম। প্রশ্ন ব্যাংক কিনে প্রশ্নগুলো দেখলাম, এখন দেখি যে খুবই ইজি, প্রশ্নগুলো খুবই ইজি। এখন এই যে আমি ফার্স্টের কথা বলি যে ফার্স্ট যে পয়েন্টটা যে আমার কি ল্যাকিং ছিল, ওভার কনফিডেন্স বেশি ছিল। অর্থাৎ ওভার কনফিডেন্স বলতে আমি প্রশ্ন ব্যাংকটা যখন নিই তখন প্রশ্নগুলো দেখি, একটু ঘাটাঘাটি করি, তখন দেখি যে অনেক ইজি প্রশ্ন। মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যদি তুমি দেখো তাহলে দেখবা যে বেসিক থেকে প্রশ্ন হয়, একদম বেসিক থেকে ইজি লাগে, প্রথমে ইজি লাগে, এইখানেই ধরা খাই সবাই, এটা গুরুত্ব দেয় না, পরে যে মারা খাই। আচ্ছা, আমার কথা বলতেছিলাম যে ওভার কনফিডেন্স প্রথম যে ভুলটা ছিল, যে আমি তো এটা পারি, আমি আর কেন এত গুরুত্ব সহকারে পড়বো। এরপর সেকেন্ড যেটা, একাধিক মেন্টরের মন রক্ষা করতে যাওয়া। আমি ফার্স্ট টাইমে কোচিংয়ের সাথে সম্পৃক্ত ছিলাম, কোচিংয়ে খুবই ভালোভাবে পড়াশোনা করাইতো। ইভেন আমার ব্যাচ থেকে অনেকেই ঢাকা ইউনিভার্সিটিতে মানে চান্স পাইছিল। এবার আমার কথা বলি, একাধিক মেন্টর বলতে দেখা গেল আমি একটা টপিক আমি ধরলাম সারমর্ম। এখন সারমর্মের হলো একজন মেন্টর বলতে তোমার যতটুকু পেজ আছে, জায়গা আছে, তুমি ততটুকু লিখবা। আরেকজন বলতেছে 2 থেকে 3 লাইন লিখবা, জাস্ট, এর বেশি লেখা যাবে না। এই যে একটা দ্বন্দ্ব, মানে এই যে আমি আসলে কার কথা শুনবো, তারা তো দুইজনই আমার ভালোর জন্য বলতেছে, আমি কার কথা শুনবো। তারপরে আমার সিরিয়াল আসে হলো 1967 সিরিয়াল। এরপর আসি যে ল্যাকিংসটা। সো আমি প্রথমে বললাম যে কি ওভার কনফিডেন্স, তারপর হলো একাধিক মেন্টরের মন রক্ষা করতে যাও, এরপর হচ্ছে কলেজ থেকে ওয়েল প্রিপেয়ার্ড না হওয়া। ওয়েল প্রিপেয়ার্ড বলতে আমি প্রশ্ন ব্যাংকটা কিনছিলাম বাট ওইভাবে দেখি নাই, যতটুকু দেখার দরকার যে না আমি তো এইটা পারি ইজি, সেইভাবে আর কি দেখছিলাম। কিন্তু আমার মনে হয় যে প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে দেখা দরকার একদম একাডেমিক লাইফ থেকে। আর একাডেমিক যে সাবজেক্টগুলো আছে, যে বাংলা, ইংলিশ, তারপরে যে ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আর যে সাবজেক্টগুলো আছে আমার মনে হয় এইগুলো খুব ভালোভাবে ফোকাস করা উচিত। যদিও আমি জিপিএ 5 অর্জন করছি, কিন্তু আমার মনে হয় যে জিপিএ 5 অর্জন করলেই তার সব কিছু হয়ে যায় না, মানে কাভার হয়ে যায় না। এনিওয়ে,
তাহলে কলেজ থেকে ওয়েল প্রিপেয়ার্ড না হয়, এটা একটা ল্যাকিংস বা ভুল বলতে পারো। দেন হলো নোট নিয়ে ভোগান্তি। আমি নোট নিয়ে প্রচুর প্যারা খাইছি। আমি এত নোট বানাইছি, শুধু নোটই বানাই গেছি। নোট শুধু বানাইলে হবে না, তোমার প্রস্তুতি নিতে হবে, তোমার পড়াশোনা করতে হবে। নোটটা তুমি যে করছো, তুমি তো পড়ার জন্য করছো, কিন্তু সে পড়ার সময়ও তুমি পাবা না, দেখবা যে এত নোট করতেছো তুমি। আমার বেলায়ও সেম, আমি নোট করছি প্রচুর। ভাইয়ারা পড়াচ্ছে, মঈন ভাই জিকে পড়াচ্ছে, জিকে তো খুব ভালো পারফর্ম করতেছি। এমন না যে ক্লাসে খুব খারাপ করতাম, মোটামুটি ভালোই করতাম। এই ইংলিশ তো সারোয়ার ভাইয়া, পুলক ভাইয়া পড়াচ্ছে ভালোই, রিয়াজ ভাইয়া পড়াচ্ছে। আমি তাদের নোটগুলো খুব ভালোভাবে করতেছি অ্যান্ড ক্লাসেও ভালো করতেছি। কিন্তু তারপরেও আমার কি হতো, আমি বারবার নোট করতাম, যে আমি একবার নোট করছি ওইটা আবার উঠাইতে যেতাম। এই যে আমার যে সময় অপচয় হলো, এই জন্য অবশ্য আমার পরবর্তীতে সাফার করতে হয়েছে। এরপর গেল আচ্ছা, নোটের যে ব্যাপারটা আমি বলি, তোমরা নোট করবা এমনভাবে যে আমি একবারই নোট করব, ওই নোট থেকে আমার যাতে দ্বিতীয়বার নোট না করা লাগে। আচ্ছা, আমি যদি একটু দেখাই, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় আবেগ। ওকে, এইখানে আমি নোট করছিলাম, দেখো সেকেন্ড টাইমে, এটা কিন্তু সেকেন্ড টাইমে এমনভাবে নোট করছি যে কততে আমার মানে প্রস্তুতি ভালো হবে না, মানে কোনো ওয়ে রাখি নাই সেকেন্ড টাইমে। দেখো এইখানে যাবতীয় যে বিষয়গুলো আছে, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এইখানে যাবতীয় যে এইখান থেকে যাই আসুক আমি পারবো, সেইভাবে নোটটা করছিলাম। ফার্স্ট টাইমে তো এক এক রকম, ওইটা না বলি আর। আচ্ছা, নোট নিয়ে ভোগান্তি, এটা গেল। নোটের ব্যাপারটা বাদ রাখি, আমার মনে হয় যে একবারই নোট করা উচিত, আর ওইটাই পড়া উচিত, ওইটাই বারবার, দরকার হলো ওইখানে আরও অ্যাড করবো, যত তথ্য আসে ওইখানে অ্যাড করব। এরপর হলো এক্সাম হলে নার্ভাসনেস, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, তারপরে সব ইউনিভার্সিটির ক্ষেত্রে কাজ করছিল। আমি যখন একটা বা দুইটা ভুল হয়ে যাইতো, তখন আমি নার্ভাস হয়ে যেতাম যে কি হলো। এটা গেল। এরপর নেগেটিভ মার্কিং, যেটা পারতাম না সেটাও দাগাই দিয়ে আসছিলাম, যে কারণে নেগেটিভ মার্ক খাইতে হয়েছে। মার্কও যদি তুমি যেটা জানো না, আমি যেটা 50%-এর কম জানি, আমি যেটা জানি না ধরতে গেলে, আমি সেটাও যদি দাগাই দিয়ে আসি, অবশ্যই তো আমি নেগেটিভ মার্ক খাবো, তাই না? এই জন্য তোমরা এইটাও সতর্ক থাকবা নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে। বেশি রিভিশন না দেওয়ার ফলে কি হলো, ল্যাকিংস থেকে গেছে। এরপর হলো প্রতিদিন না পড়া। আমি কি করতাম, আজকে পড়তে বসছি, খুব মোটিভেশন নিয়ে পড়তে বসছি, যে আজকে মনে হয় আমি সব শেষ করে ফেলবো, ইন টোটাল যা আছে সব শেষ করব। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি শেষ করতে পারি নাই। আচ্ছা, এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়, যে প্রতিদিন অনেকে আছে যে প্রতিদিন পড়তে পারে না, বাট যখন ধরে একদম একটানা মানে 12 ঘন্টা জায়গায় 16 ঘন্টা পড়তেছে, এরকম হয়। আমিও ওরকম ছিলাম, খুবই অলস ছিলাম, ফাঁকিবাজ ছিলাম। আমার মনে হয় তোমরাও অনেকে আছো এরকম, আবার কিছু স্টুডেন্ট আছে খুবই ইন্ডাস্ট্রিয়াস। এনিওয়ে, তারপরে হলো পরে আর আমার এক সপ্তাহে খোঁজ পাওয়া যাইতো না, পরে আবার পড়তাম এইভাবে। আর কোচিংয়ে যতটুকু পরীক্ষা নেবে ততটুকু পড়ার জন্য, মানে ততটুকুই পড়তাম, এরকম গেল। এরপর আসে হলো, অর্থাৎ আমি যে বিষয়গুলো বললাম যে ল্যাকিংস, যে তার মধ্যে ওভার কনফিডেন্স, একাধিক মেন্টরের মন রক্ষা করতে চাও, অর্থাৎ তোমার কিন্তু একটা মেন্টর রাখতে হবে। কলেজ থেকে তোমার প্রিপারেশনটা শুরু করা, তারপরে নোট নিয়ে ভোগান্তি, এক্সাম হলে নার্ভাসনেস, নেগেটিভ মার্কিং, বেশি রিভিশন না দেওয়া, প্রতিদিন না পড়া। এইবার আসি সেকেন্ড স্টেপে। আমি তোমাদের সাথে এলাবোরেটলি আলোচনা করতেছি, কারণ তোমরা যাতে বিষয়টি রিলেট করতে পারো বা তোমরা যাতে বুঝতে পারো। আচ্ছা, সেকেন্ড টাইমে যে প্রথমে যে কাজটি করি, নিজেকে সময় দেওয়া। বলতে, আমি যে ফার্স্ট টাইমে আমার যে চান্স হলো না বলতে, ওয়েটিংয়ে ছিলাম সব জায়গায়। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট, ওইখানে 1074 সিরিয়াল আসে। তারপর হলো আর হলো জিএসটিতে 7000+ সিরিয়াল এরকম আসে। সো বুঝতেই পারতেছো, ওয়েটিংয়ে মানে চান্স পাইলাম না, সেটা একটা কথা থাকলো, কিন্তু আমি যখন চান্স পাই ওয়েটিংয়ে থাকি, তখন ওইটা যে কি কষ্ট, এটা একমাত্র যার হয় সেই বুঝবে। তোমাদের যারা এরকম আসো, তারা অবশ্যই বিষয়টি রিলেট করতে পারবে। এরপর
কি করব, মানে ওই ট্রমা থেকে বের হয়ে আসতে পারতেছিলাম না। যার ইচ্ছা যে ঢাকা ইউনিভার্সিটির লতে পড়বে, সে মানে কিভাবে কি হয়ে গেল, এই দিক দিয়ে মানে একটা ট্রমা, মানে কি বলবো, ওইটাই আমার রিকভার করতেই প্রায় 2 থেকে 3 মাস এরকম সময় লাগে যায়। আমি তারপরে নিজেকে একটু সময় দিছিলাম যে আমি আসলে পরবর্তী কি করতে চাই। এভাবে আমি আমি তো ভাবছি যে আমি ল নিয়েই পড়বো, আমি যদি পড়ি তাহলে ল নিয়েই পড়বো, যে ইউনিভার্সিটিতেই পড়ি না কেন। তখন নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করলাম যে না, আমি রাজশাহী ইউনিভার্সিটির লতে পড়বো, এইটা আমার যে করেই হোক পাইতে হবে। আমি কিন্তু কোথাও ভর্তিও ছিলাম না, ন্যাশনালেও ভর্তি ছিলাম না, ফর্ম তুলছিলাম, বাট আমার পরীক্ষা দেওয়া হয় নাই। আমি ইচ্ছা করলে ওইবারই মনে হয় ন্যাশনালে, মনে হয় না, ওইবারই লাস্ট ছিল যে ন্যাশনালে পরীক্ষা দেওয়া লাগবে না, ভর্তিও হয়েছিলাম না। সো নিজেকে সময় দেওয়া, আমি আমার নিজের যে ল্যাকিংসগুলো আছে, আমি যে তোমাদের এখন বলতেছি, এইগুলো আমি তখন খাতায় একটা ব্ল্যাঙ্ক পেপার নিছিলাম, তখন আমি ওইটা ফাইন্ড আউট করছিলাম। তোমারও এই সেম কাজটা করা উচিত যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। ফার্স্টে তোমার ল্যাকিংসগুলো বের করতে হবে। সো প্রথমে আমি হলো নিজেকে সময় দিই, ভাবি কী কী ল্যাকিংস আছে, দেন হলো মিশন সেট করলাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটির লতে পড়বো। আর মার্কটা আমার সেট করা ছিল যে আমি কত মার্ক পাইতে পারি, কত মার্ক আমি পেলে রাজশাহী ইউনিভার্সিটির লতে চান্স পাবো, সেভাবে সেট করছিলাম। দেন হলো টাইম ম্যানেজটাও করছি যে আমি কত টাইমের মধ্যে আমার এক্সামটা কাভার করতে পারবো, বা আমি কি করতাম, একটা প্রশ্নে 30 সেকেন্ডের বেশি সময় না দেওয়ার চেষ্টা করতাম। তারপর হলো এভরিডে পড়া, প্রতিদিন চেষ্টা করছিলাম যদি 2-3 ঘন্টাও পড়ি, তাহলে আমি যেন প্রতিদিন পড়ি, সেভাবে আমি প্রতিদিন পড়ছিলাম। আর হলো একজন মেন্টর, আমি ফার্স্ট অফ অল আমি এই জিনিসটাই খুবই প্যারা খাইতাম যে এ কি মনে করবে বা ও কি মনে করবে। এইভাবে আমি ফার্স্টে আমার খুব খারাপ অবস্থা হয়েছিল, কিন্তু পরে আমি ভাবি যে আমি একজন মেন্টরের কাছেই পড়বো। আমার মেন্টর জাহিন স্যার, গোপালগঞ্জের। আমার কলেজ ছিল গোপালগঞ্জ, আর আমার স্কুল ছিল আমার নড়াইল জেলায়। এইটাই ওনারেই ঠিক করি যে ভাইয়ের কাছেই পড়বো সেইভাবে। আর হলো বেশি বেশি পরীক্ষা দেওয়া, ভাইয়া প্রচুর পরিমাণে পরীক্ষা নিত, আর সেভাবে পরীক্ষা দিই। আর শুধু ভাইয়ের কাছে না, আমি নিজেও চেষ্টা করতাম যে মডেল টেস্ট কিনে নিজে নিজে প্র্যাকটিস করতে, সেভাবে বেশি বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি। এইটাই ছিল যে সেকেন্ড টাইমে আমি কিভাবে প্রিপারেশন নিই। মেইন যে ফ্যাক্টরগুলো, নিজেকে সময় দেওয়া, মিশন সেট করা, টাইম ম্যানেজমেন্ট, এভরিডে পড়া, একজন মেন্টর সিলেক্ট করা, আর বেশি বেশি পরীক্ষা দেওয়া, এই বিষয়গুলোই তুমি যদি গুরুত্ব সহকারে দেখো, আই থিঙ্ক তোমারও ইমপ্রুভমেন্ট হবে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায়। আর থার্ডে আমি যেটা বললাম যে তোমাদের যে বিষয়গুলো বলবো, আমি যে এতক্ষণ যে আলোচনা করলাম, এইগুলোই তুমি যদি মানতে পারো, তাহলে তুমিও নিজেকে পাবলিকিয়ান হিসেবে প্রমাণ করতে পারবা ইনশাআল্লাহ। সকলের জন্য সবসময় শুভকামনা থাকবে, তোমরা চেষ্টা করে যাও। আমি একটা নিউজ দেখলাম যে সে 27 বার পরীক্ষা দেওয়ার, মানে 26 বার পরীক্ষা দিচ্ছে, 27 বারের বার সে চান্স পাইছে। তার মানে ধৈর্য যে কত বড় একটা জিনিস। এই সেকেন্ড টাইমে বাড়ির পাশের লোকজন, তারপরে পাড়া প্রতিবেশী আর কি যারা আছে, সবাই কত ধরনের কত কথা বলবে, তারপরেও তোমাকে ওই কথায় কান না দিয়ে তোমাকে সামনে আগাই যাইতে হবে। সেইভাবে কে কি বললো এটা দেখার টাইম নাই। আমি জানি, আমি বিশ্বাস করতেছি যে আমি ইনশাআল্লাহ পারবো, আমার দ্বারা সম্ভব। যারা পারে তারাও তো মানুষ, তাই না? সেইভাবে তুমি চেষ্টা করে যাও, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা। আর অ্যাডমিশন কার্নেলের সাথেই থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।